প্রিয় মানুষটা কেমন হবে, তার সাথে জীবনের বাকিগুলো দিন কেমন কাটবে, নিজেকে নতুন পরিবেশে না মানিয়ে নিতে পারবে কিনা, এই সব কিছুর চিন্তাও এই বিশেষ দিনটাকে ঘিরে। যে আনন্দ থাকে তাকে দমিয়ে রাখতে পারে না কেউ। প্রাপ্তির আনন্দ হয়তো এমনই হয়, সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে যাকে আমরা প্রার্থনা করি জীবনের বাকি দিনগুলো যার সাথে কাটাতে চেয়েছি, যদি জীবনসঙ্গী হিসেবে তাকে পাওয়া যায় তাহলে হয়তো সেটাই জীবনের সব থেকে বড় প্রাপ্তি হয়ে ওঠে। কিন্তু এত সব প্রাপ্তির মাঝেও মেয়েদের একটা অপ্রাপ্তি থেকেই যায়। সেটা হলো যাদের সাথে জীবনের এতগুলো বছর কাটিয়ে দেওয়া হলো তাদেরকে এক নিমিষে ছেড়ে চলে যেতে হয়। চোখের পলকেই আপন মানুষগুলো কেমন পর হয়ে যায়, নিজের ঠিকানাটাই কেমন বদলে যায়। নিজের ভালোবাসাকে পাওয়ার মাঝে যেমন আনন্দ আছে, ঠিক তেমনি নিজের আপন মানুষগুলোকে ছেড়ে যাওয়ার মাঝে সমপরিমাণ দুঃখ আছে। এই বিশেষ দিনটাতে পরিবারের সবাইকে আমরা আমাদের পাশে পেতে চাই, যাদের সাথে হয়তো আমাদের খুব একটা বেশি সখ্যতা ছিল না। এই দিনটাতে তাদেরকে জড়িয়ে ধরেও কাঁদতে ইচ্ছে করে, খুব করে বলতে ইচ্ছে করে, মুখে না বললেও তাদের গুরুত্ব আমাদের জীবনে কম ছিল না। অনেকে এই কথাগুলো বলতে পারে, আবার অনেকে পারে না। এ যেমন কবিতার পাশে আজ ওর আপন বলতে কেউ নেই, যে মানুষগুলো আছে তারা ওকে আপন করে নিয়েছে। যদি আজ কবিতার একটা পরিবার থাকতো তাহলে তার পাশেও তার আপনজনেরা থাকতো, তাকে ঘিরেও নিশ্চয়ই তাদের অনেক আয়োজন হতো। যদি কবিতার মা থাকতো তাহলে একটু পর পর এসে মেয়েকে আদর করত, গালে মাথায় হাত বুলিয়ে সারের আঁচলে চোখের জল মুছতো। যদি বাবা থাকতো তাহলে বিয়ের বাড়ির সব আয়োজন করতে করতে হঠাৎ করেই তার চোখটা ভিজে উঠত, সেই চোখের জল সবার থেকে আড়াল করতে সে হয়তো তার পাঞ্জাবির হাতায় নিজের ভেজা চোখ দুটো মুছে নিত। যদি আজ কবিতার ভাই থাকতো তাহলে সব দায়িত্ব নিজের কাঁধে নিত, ঝগড়া করত, কবিতাকে বলতো আপদ বিদায় হতো তাড়াতাড়ি। কিন্তু যখন সত্যি কবিতার চলে যাওয়ার সমত তখন ঠিকই বোনকে জড়িয়ে ধরে কাঁদতো। আর যদি কবিতার একটা বোন থাকতো তাহলে ওর বিয়ে নিয়ে তারও কত মাতামাতি থাকতো। এতক্ষণ নিশ্চয়ই কবিতার চলে যাবে ভেবে ফ্যাস ফ্যাস করে কান্না শুরু করে দিত। কাঁদো কাঁদো গলায় কবিতাকে বলতো, তুমি চলে গেলে আম্মুর বকা থেকে আমায় কে বাঁচাবে, ভাইয়ার মার থেকে কে আমাকে বাঁচাবে, কোনো অনুষ্ঠান হলে আমাকে কে সাজিয়ে দিবে, কোনো পড়া বুঝতে না পারলে আমাকে কে বুঝিয়ে দিবে। কিন্তু কবিতার সাথে এমন কিছুই হবে না। মা বাবা ভাই কিংবা বোন কেউ তো নেই তার জীবনে। যে মানুষটা সারা জীবন ওকে মায়ের মতো আগলে রেখেছে সেই মানুষটাও ভাগ্যের জন্য আজ ওর পাশে নেই। কত স্বপ্ন ছিল কবিতার মামির কবিতার বিয়ে নিয়ে, কবিতার জন্য বেছে বেছে রাজপুত্রের মতো বর নিয়ে আসবে, একটা ভালো পরিবারে কবিতার বিয়ে দিবে, যারা কবিতাকে খুব ভালোবাসবে, যেখানে কবিতা সুখে থাকবে। ওনার স্বপ্নগুলো পূরণ হলো ঠিকই, কিন্তু সেই মানুষটা দেখতে পারলেন না নিজের চোখে। শুভর থাকার কথা ছিল কিন্তু সে থাকতে পারেনি। কাবুদের মেহেন্দি অনুষ্ঠানের দিনই সকালে সে চলে গেছে ঢাকায়। কবিতা ফোন করে ওকে অনেকবার করে আসতে বলেছিল, কিন্তু কোনোভাবেই শুভ আসতে পারবে না। কবিতাও আর অভিমান করে জোর করেনি। নববধূর সাজে কমিউনিটি সেন্টারের একটা রুমে বসে আছে কবিতা। রুমটা এখন আপাতত ফাঁকাই আছে, মাঝে মাঝে দু একজন এসে নতুন বউকে দেখে যাচ্ছে। কমিউনিটি সেন্টারে আসার পর থেকে কবিতা শ্রাবণের দেখা পায়নি। একটু আগে কাব্য আর সাফার বিয়ে সম্পন্ন হয়েছে। কাব্য আর সাফার বিয়ে সম্পন্ন শেষে শ্রাবণ আর কবিতার বিয়ের কথা থাকলেও শ্রাবণ একটু সময় চেয়েছে, তার জন্য নাকি অপেক্ষা করছে সে। কার জন্য অপেক্ষা করছে, কে আসছে, সেটা শ্রাবণ কাউকেই জানায়নি। প্রায় আধ ঘন্টা পার হয়ে গেছে, তাও কাঙ্ক্ষিত মানুষটা এখনো উপস্থিত হয়নি। সজীব সারোয়ার এবার শ্রাবণের উপর রেগে গেল। ছেলেটা কিছুই পরিষ্কার করে বলছে না, শুধু বলছে যে মানুষটা আসবে সে নাকি খুবই বিশেষ, তাকে ছাড়াই বিয়ের অনুষ্ঠানটা নাকি অসম্পূর্ণই থেকে যাবে। একটু দেরি হওয়ার কারণে শ্রাবণ শেষে বাধ্য হয়ে কবিতার রুমে এলো। কবিতা চুপচাপ বসে আছে। শ্রাবণ দরজার কাছে দাঁড়িয়ে থেকে কবিতার উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলল, আমি দুঃখিত কবিতা, এই বিশেষ দিনে আপনাকে অপেক্ষা করানোর জন্য। কিন্তু বিশ্বাস করুন, আমি যে কারণে আপনাকে অপেক্ষা করাচ্ছি সেটা কারণটাও প্রচণ্ড বিশেষ। আর আমি জানি যখন আপনি কারণটা জানতে পারবেন তখন আপনার আর খারাপ লাগবে না। কবিতার নিজের দৃষ্টি অবনীত রেখে শ্রাবণের উদ্দেশ্যে বলল, চিন্তা করবেন না, আমি বিশ্বাস করি আপনাকে। কবিতার কথা শুনে শ্রাবণ তৃপ্তির হাসি দিল। আরো কিছু বলতে নিবে তার আগে ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনের নামটা দেখে শ্রাবণের মুখে হাসি ফুটে উঠল। কবিতার উদ্দেশ্যে বলল,
আর আপনাকে অপেক্ষা করতে হবে না কবিতা। আমার মনে হয় আমাদের নতুন জীবনের শুরুতেই আপনাকে আমি আপনার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি উপহার দিতে পারলাম। কবিতা কিছু জিজ্ঞেস করার পূর্বেই শ্রাবণ সেখান থেকে বেরিয়ে গেল। শ্রাবণের কথায় কবিতা কিছুই বুঝতে পারল না। একটু পর সেখানে কেয়া এলো। কেয়াকে দেখতে পেয়ে কবিতা উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, আপু, উনি কোথায় গেলেন? আমাকে কি যেন আমার জীবনের শ্রেষ্ঠ উপহারের কথা বলে গেলেন, কিছুই তো বুঝতে পারলাম না। কেয়া স্মিত হেসে কবিতার পাশে বসে বলে, তোমার উনি আসছে। জানো তো কবিতা, আমার ভাই বলে বলছি না, কিন্তু সত্যি শ্রাবণের ভালোবাসা তুলনা হয় না। ওর ভালোবাসাটা না অন্যরকম, সবার থেকে আলাদা। ওর ভালোবাসার চেয়ে কাউকে মুগ্ধ করবে। আমরা আগে থেকেই বুঝতে পারতাম যে ও যাকে ভালোবাসবে তার প্রতি প্রচণ্ড দায়িত্বশীল হবে, তার খুব খেয়াল রাখবে, খুব যত্ন করবে। কিন্তু ওর ভালোবাসার গভীরতা তো আমাদের কল্পনার থেকে অনেকটা বেশি। শুধু ওর কথা বলবো না, তুমিও শ্রাবণের লাইফে বেস্ট চয়েস। কেয়ার কথা বলা শেষ হতেই শ্রাবণ কবিতার নাম ধরে ডাকে। শ্রাবণের গলার আওয়াজ পেয়ে সেদিকে তাকাতেই দরজায় দাঁড়ানো কিছু মুখ দেখে কবিতা সারা মুখ জুড়ে বিস্ময় ছেয়ে গেল। কবিতার মনে হলো যে সে যেন স্বপ্ন দেখছে, না হলে তো এই মানুষগুলোর এখানে আসার কথা না। কবিতা তো মনে মনে চেয়েছিল যেন এই মানুষগুলো ওর বিয়েতে উপস্থিত থাকে, কিন্তু শ্রাবণ কিভাবে বুঝে গেল ওর মনের কথা? সত্যি কি শ্রাবণ ওর মনের কথা বুঝে ওর স্বপ্নটা পূরণ করলো? কবিতা যেন বাক হারা হয়ে গেছে, মনে শব্দ বের হতে চাইছে না। কবিতা অনেক কিছুই বলতে চাইছে, কিন্তু শব্দগুলো গলায় এসে আটকে যাচ্ছে। কবিতাকে নিশ্চুপভাবে বসে থাকতে দেখে কবিতার মামি ওর দিকে এগিয়ে এলো। তার দু চোখে জলে ভরা। তিনি হয়তো কখনো স্বপ্নেও ভাবেননি যে তার আদরের মেয়েটার সাথে আবার দেখা হবে। ওনার কল্পনা করা কোনো এক রাজপুত্রের সাথেই যে তার কবিতার বিয়ে হবে সেটাও হয়তো ভাবতে পারেননি। কবিতার মামি এগিয়ে এসে কবিতাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। কবিতা এখনো নিশ্চুপ। সে শুধু দরজার কাছে মুখে তৃপ্তির হাসি নিয়ে দাঁড়ানো শ্রাবণের দিকে তাকিয়ে আছে। কবিতা কৃতজ্ঞতার দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। অনেকটা সময় পর কবিতার মামির কণ্ঠে ওর ধ্যান ভাঙল। নিজের মাকে না পেলেও এই মানুষটা কবিতাকে মায়ের মতো যত্ন করে মানুষ করেছেন। এই মানুষটার গায়ে কবিতা মা গন্ধ পায়। যখন বুঝতে পারলো যে সত্যি তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদছে, কবিতা আর নিজেকে সামলাতে পারলো না। নিজেও দু হাতে জাপটে জড়িয়ে ধরল। কবিতাকে কাঁদতে দেখে পাশ থেকে কেয়া বলে ওঠে, আন্টি আর কাঁদবেন না এখন, আপনার মেয়ের সাজগোজ তো সব নষ্ট হয়ে যাবে। আর এই কবিতা, তোমার মামি যখন এসেই গেছে তাও কাঁদছো কেন? কেয়ার কথাটা শুনতে কবিতার মামি কবিতাকে ছেড়ে দিল। সযত্নে কবিতার চোখের জল মুছে দিয়ে আদুরি কণ্ঠে বলল, কাঁদছিস কেন এখনো? এই তো আমি এসে গেছি। তোমায় কতদিন পর দেখলাম মামি, তোমার কথা খুব মনে পড়েছে। আমি ভেবেছিলাম আর হয়তো কখনোই তোমাকে দেখতে পারবো না। ভেবেছিলাম আমার এই ইচ্ছেটা হয়তো মৃত্যুর আগেও পূরণ হবে না। না রে মা, আল্লাহ তোর জীবনে যাকে পাঠিয়েছে সে আর তোর কোনো স্বপ্নই অপূর্ণ থাকতে দেবে না। আমি আগে ভাবতাম যে আমার মেয়েটার কপালে এত দুঃখ কেন, কেন তোর কপালে একটু সুখ নেই, কিন্তু এখন বুঝতে পারছি আমি সম্পূর্ণই ভুল ছিলাম। যদি ওই ঘটনাগুলো না ঘটতো তাহলে তো তুই এমন একজন মানুষকে নিজের জীবনে পেতেই না। ওই ছেলেটা তোর মামার মতো একজন মানুষকে পর্যন্ত রাজি করিয়েছে। এত বড় বাড়ির ছেলে শুধুমাত্র তোর খুশির জন্য তোর মামার কাছে ছোট হয়েছে। ফোনে যতটা সম্ভব ততটা অনুরোধ করেছে তোর মামাকে যেন উনি আজকে এখানে আসেন। আমি আজ বুঝতে পারছি আমার কবিতার কপালে সোনা দিয়ে বাঁধানো। জীবনে যতই কষ্ট পেয়েছি, যতই আফসোস আছে, সব শেষ হয়ে যাবে। দেখিস তুই খুব সুখী হবি। মাঝখানে একটা পর্দা টানানো। এক পাশে শ্রাবণ, আরেক পাশে কবিতা বসে আছে। কবিতার এক পাশে ওর মামি, আরেক পাশে কণা খাতুন বসে আছেন। আর ওর পেছনে শুভ আর কেয়া দাঁড়িয়ে আছে। শ্রাবণ পর্দার ওপাশ থেকে আর চোখে একবার কবিতার দিকে তাকালো। কবিতা নিচের দিকে দৃষ্টি রেখে বসে আছে। আর একটু সময়, তারপরে এই দুজনে সারা জীবনের জন্য বৈধভাবে একে অপরের হয়ে যাবে। অবশেষে দুজনের কবুল বলার মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পূর্ণ হলো। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। আর কোনো বাধা রইল না একে অপরের মাঝে।
দুটো হৃদয় বৈধভাবে বাধা পড়ল। আজ থেকে ওদের সম্পর্কেরও একটা নির্দিষ্ট নাম হলো। বিপদে আপদে সুখে দুঃখে একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করলো। আজীবন দুজন দুজনের সাথে থাকার প্রতিজ্ঞা করলো। কবিতা এখনো তার দৃষ্টি অবনিয়মিতই রেখেছে। শ্রাবণ কবিতার দিকে তাকিয়ে আছে। তার সামনে বসা মেয়েটা তার অর্ধাঙ্গিনী, তার ভালোবাসা, তার সুখ, তার আজীবনের সঙ্গী। শ্রাবণের খুব করে কবিতাকে বলতে ইচ্ছে করছে তার মনের মাঝে জমানো কিছু কথা, কিন্তু বলতে পারছে না। হঠাৎই কবিতাও মাথা উঠিয়ে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখেই কবিতার লজ্জায় আবারও মাথা নামিয়ে নিল। শ্রাবণ তা দেখে মুচকি হেসে মনে মনে বলল, আপনার ওই সুরেলা কণ্ঠ, স্নিগ্ধ চাহনি মাথাল করে আমায় বারবার। আপনার ওই লজ্জা রাঙা মুখটা দেখার সুযোগ পাবো কি আমি আরেকবার? ভাই বোনদের সাথে অনেক যুদ্ধ করার পর তাদের দাবি দাওয়া মিটিয়ে খাব্বু রুমে প্রবেশ করতে পারলো অবশেষে। রুমে ঢুকতেই ছিটকানিটা ভেতর থেকে বন্ধ করে দিল। সামনে তাকিয়ে তার নববধূকে দেখতে না পেয়ে চমকে উঠল। কাব্য এবার মনে মনে ভাবল, কেয়ারা আবারও সাফাকে নিয়ে গেল না তো? কেননা এত সহজে তো ওদের পিছু ছাড়ার কথা না কেয়াদের। কাব্যের এসব কিছু ভাবনার মাঝে ওয়াশরুমে শাওয়ারের শব্দ পেল। সেদিকে এগিয়ে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ দেখে কাব্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তার বউ তাহলে তার ঘরেই আছে। মিনিট পাঁচেকের মাঝে সাফা ওয়াশরুম থেকে বের হলো। পরনে তার এখন কলাপাতা রঙের একটা সুতি শাড়ি, চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মুখে কোনো প্রসাধনী নেই, কোনো অলংকার নেই। কাব্য মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ সাফার দিকে তাকিয়ে রইল। সাফা চুল মুছতে মুছতে আয়নার ভেতরে কাব্যকে খেয়াল করলো। কাব্যকে নিজের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে পেছনে ফিরে ভ্রু উঁচিয়ে কাব্যকে বলল, এমনভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে আজ নতুন দেখছো আমায়। ব্যাপারটা কি বলো তো? আমাকে কি আগে কখনো মনোযোগ দিয়ে দেখোনি নাকি? কাব্য বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সাফার দিকে এগিয়ে এসে মৃদু হেসে বলে, এতদিন তো আমার প্রেমিকাকে দেখেছে, কিন্তু আজ আমার বউকে দেখছে। একটা জিনিস কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম, আমার প্রেমিকার থেকে আমার বউ আরো অনেক বেশি সুন্দর দেখতে। আজকে কবুল বলার আগ অবধি এই কথাটা বললে তোমার খবর ছিল, কিন্তু এখন আর কিছু বললাম না। কিন্তু আমার বলার আছে, এত মানুষের ভিড়ে আমি তো তোমাকে একটা বউয়ের সাজে দেখতেই পারিনি ভালো করে। আমি দেখার আগে তুমি সব সাজ তুলে ফেলে কেন? সাফা এবার মৃদু রাগী গলায় বলল, আমি এত কষ্ট করে সেজে গুজে এত ভারী একটা লেহেঙ্গা পরে সারাদিন বসেছিলাম, আর তুমি এখন আমায় বলছো তুমি আমায় দেখোনি ভালো করে? সারাদিন কি করেছো? বিয়েবাড়ির অন্য মেয়েদের দিকে তাকিয়েছিলে তাই না? কাকে বেশি সুন্দর লাগছিল সেটা দেখছিলে তাই তো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এসব কি কথা বলছেন বিবেচান? আপনি জানেন না আমার দৃষ্টি শুধু আপনাতেই আটকায়। আপনার ওই দৃষ্টি জোরে আমার যে সর্বনাশ করেছে, তাতে আর কারো মায়া জড়ানো আমার পক্ষে সম্ভব না। কাব্যের কথা শুনে সাফা ভেঙচি কেটে বলল, ডং দেখে বাঁচি না, এখন সামনে থেকে সরে দাঁড়াও। আর আমার ঘুম পেয়েছে, ঘুমাবো আমি। কথাটা বলে সাফা পাশ দিয়ে চলে যেতে নিলে কাব্যর পথ আটকে দাঁড়িয়ে ভ্রুজোড়া কুচকে বলে, ঘুমাবে মানেটা কি? রাত হয়েছে তো, ঘুমাবো না কি করব? ঘুমাবে ভালো কথা, কিন্তু অত তাড়াতাড়ি কেন? ঘুম পেয়েছে তাই এত তাড়াতাড়ি ঘুমাবো, আর তুমি গিয়ে আগে চেঞ্জ করে এসো, তারপর আমার সাথে কথা বলবে। কাব্য আরো কিছু বলতে নিবে তার আগে সাকে জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দিল। ওয়াশরুম থেকে বেরিয়ে কাব্য বিছানার দিকে তাকাতেই দেখতে পেল সাফা ঘুমিয়ে পড়েছে। কাব্য টাওয়ালটা রেখে লাইটটা বন্ধ করে বিছানায় গিয়ে সাফার পাশে বসে ঘুমন্ত সাফার কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ঘুমন্ত সাফাকে দেখতে যেন আরো বেশি স্নিগ্ধ লাগছে। মুখটা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা ঠিক কতটা ক্লান্ত। কাব্য উঠে গিয়ে অন্য পাশে শুয়ে পড়লো। একটু পর খেয়াল করলো সাফা ওকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। কাব্য ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে সাফাকে উদ্দেশ্য করে অবাক কণ্ঠে বলল, তুমি ঘুমানো এখনো? না, আমি তো দেখছিলাম যে আমাকে ঘুমিয়ে পড়তে দেখে তুমি কি বলো। আমি যেমনটা ভেবেছিলাম তুমি ঠিক তেমনটাই করেছো কাব্য। কাব্য স্মিত হাসতে সাফা ওকে এপাশ ফিরে শুতে বলল। কাব্য এপাশ ফিরে শুতে সাফা ওকে জড়িয়ে ধরে কাব্যের বুকে মাথা রাখলো। তারপর আবদারের কণ্ঠে বলল, আজ রাতটা এভাবেই ঘুমাই, খুব ক্লান্ত লাগছিল এতক্ষণ, তোমার বুকে মাথা রেখে শান্তি পাচ্ছি। কাব্য হালকা হেসে নিজেও সাফাকে জড়িয়ে ধরল।
কাব্য মাথাটা একটু নিচু করে সাফার চুলের মাঝে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আজ থেকে প্রতিটা রাতে তুমি এভাবেই ঘুমিও। আর তুমি এভাবেই ঘুমোতে না চাইলেও আমি জোর করেই তোমায় জড়িয়ে ধরবো। যদি ঝগড়া করে বলতে ইচ্ছে না হয়, তারপরও তোমায় আমার বুকে মাথা রেখে ঘুমোতে হবে। তুমি যেন আজীবন আমার বুকে মাথা রেখে এই শান্তির অনুভব করতে পারো। আমি সেটাই চেষ্টা করে যাবো সাফা। কখনো যদি আমার অজান্তে আমি কোনো ভুল করে ফেলি, তাহলে তুমি আমার ভুলটা শুধরে দিও। আমার সাথে ঝগড়া করো, বকা দিও, গাল ফুলিয়ে বসে থেকো। আমি ঠিক তোমার অভিমান ভেঙে দেব। শুধু কখনো আমাকে ছেড়ে যাও না, কিংবা আলাদা হওয়ার কথা ভেবো না। সাফার অভিব্যক্তি কাব্য ঠিক বুঝতে পারল না। অনেকটা সময় চুপ থাকার পর সাফা বলে ওঠে, একটা কথা বলি কাব্য। একটা কথা কেন বিবেচান? আপনি হাজারটা কথা বলুন। আপনার কথাগুলো শোনার দায়িত্ব আমি নিয়েছি। সব সময় আমার জীবনের সঠিক সিদ্ধান্ত হয়ে থেকো। কখনো আমায় অবহেলা করো না। আমি তোমার থেকে বিন্দু পরিমাণ অবহেলা সহ্য করতে পারবো না। তোমায় আমি খুব ভালোবাসি কাব্য। আমার জীবনের শেষ দিন অবধি তুমি শুধু আমাকে ভালোবাসবে। তোমার প্রতিটা বিষয় আমি বাদে দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে। লোকে যা বলে বলুক, কিন্তু তুমি বিয়ের আগে যেমন পাগলামো করতে, আমি চাই এখনো তুমি আমার জন্যই পাগলামি করো। কাব্য স্মিত হেসে বলল, চিন্তা নেই বিবেচান। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। কাব্যের মতো শ্রাবণেরও এখানে সবাই মিলে নাজেহাল অবস্থা করে ছেড়েছে। শ্রাবণকেও সবার টাকার চাহিদা পূরণ করে তবেই ঘরে ঢুকতে দিয়েছে। শ্রাবণ ঘরে ঢুকে দরজার ছিটকিনি লাগিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। শ্রাবণের কাছে আজকে নিজের ঘরটা নিজেরই কেমন নতুন নতুন লাগছে। পুরো রুমটা ফুল আর মোমবাতি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। ফ্লোরে কয়েকটা হার্ট শেপ বেলুনও পড়ে আছে। এত এত ফুলের মাঝে শ্রাবণের নজর গিয়ে আটকালো তার ব্যক্তিগত ফুলের উপর। লাল শাড়িতে নিজের বউকে একদম শ্রাবণের কাছে তাজা গোলাপ ফুলের মতো লাগলো। কবিতাকে দেখেই শ্রাবণের কেমন যেন শান্তি লাগছে। তার ব্যক্তিগত ফুল আজ সত্যি একান্ত তার ব্যক্তিগতই হয়ে গেল। কত অপেক্ষা, কত চেষ্টার পর আজকের এই দিনটা এসেছে শ্রাবণের জীবনে। শ্রাবণ ধীর পায়ে কবিতার দিকে এগিয়ে গিয়ে ওর পাশে বসলো। শ্রাবণ বসতেই কবিতা মৃদু কেঁপে উঠল। শ্রাবণ তা দেখে মৃদু হাসলো। কবিতার আড়ষ্ট ভাব শ্রাবণ বুঝতে পারলো। কবিতার যে প্রচন্ড অস্বস্তি হচ্ছে শ্রাবণ সেটা বুঝতেও পারলো। একটা বারের জন্য শ্রাবণের দিকে তাকাতে পারছে না। শ্রাবণ বুঝতে পারলো আগে তাকে কবিতার জড়তা কাটাতে হবে। শ্রাবণ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে কবিতার উদ্দেশ্যে বলল, আমার সাথে একটু আসুন তো কবিতা। কবিতা শ্রাবণের দিকে কিছুটা সময় তাকিয়ে থেকে নিজের হাতটা বাড়িয়ে দিল। উঠে দাঁড়িয়ে দুজন ব্যালকনিতে গেল। আজকে ভালো লাগছে না আমার বেলকনিটা দেখতে কবিতা। কবিতা অবাক নয়নে তাকিয়ে আছে সামনের ফুল গাছগুলোর দিকে। এর আগে যে কয়েকবার কবিতা শ্রাবণের রুমে এসেছে তখন এই ফুলের গাছগুলো ছিল না। আজকে প্রথম এগুলো দেখতে পেল, তাও আবার একসাথে এতগুলো গাছ। কবিতা অবাক কণ্ঠে বলল, এতগুলো ফুলের গাছ কবে আনলেন? শ্রাবণ স্মিত হেসে বলল, অনেকদিন আগে ঠিক করে রেখেছিলাম, যেদিন এই ঘরটা আপনার নামে করে দিতে পারবো সেদিন আপনার পছন্দের ফুলের গাছগুলোর জায়গা এই বেলকুনিটা হবে। আর আজ সেই দিনটা এসে গেছে। গতকাল রাতেই এগুলো এনেছি। আপনার পছন্দ হয়েছে তো? ফুল কি আবার কারোর অপছন্দ হয় নাকি? ফুল মানেই তো মুগ্ধতা। যতই দেখি না কেন মন ভরতেই চায় না, ইচ্ছে করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। একদম ঠিক বলেছেন। ফুলের দিকে যতই তাকিয়ে থাকি তাও মন ভরতেই চায় না। ঠিক যেমন আপনার দিকে সারা জীবন এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও আমার মন ভরবে না। এখানে একটা দোলনা রাখবেন কেমন? যখন ভালো লাগবে না তখন দুজন এসে এখানে বসে থাকবো। আপনি আমার সাথে থাকলে কোনো সময়ই আমার খারাপ লাগবে না কবিতা। আপনার সাথে কাটানো কোনো মুহূর্ত বিশেষ বানাতেও আমার অন্য কিছুর প্রয়োজন নেই। আপনি মানেই আমার কাছে বিশেষ। বুঝলাম। আর আমি সেই বিশেষ মুহূর্তটা আপনার সাথে এই ব্যালকনিতে দোলনায় বসে কাটাতে চাই। ঠিক আছে, কালকে একটা দোলনা কিনে আনবো। এখন তো অনেক রাত হয়ে গেছে, না হলে এখনই গিয়ে কিনে আনতাম। আমার বউ প্রথমবার আমার কাছে কিছু আবদার করেছে, কথা পূরণ না করলে চলে নাকি? থাক, আর পাগলামো করতে হবে না। এমনিতেই যথেষ্ট পাগলামো করে ফেলেছেন। শ্রাবণের ব্যালকনির গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কবিতার উদ্দেশ্যে বলে, মাঝে মাঝে পাগলামো করতে হয় কবিতা। এই যেমন আজ পাগলামো করে আপনাকে পেয়ে গেলাম। পাগলামো না করলে এত সহজে কি আপনাকে পেতাম বলুন?
আবার এমনটাও হতে পারতো, হয়তো পেতামই না। এই কথার প্রেক্ষিতে কবিতা আর কিছুই বলল না। কবিতা তাকিয়ে আছে ফুল গাছগুলোর দিকে, আর শ্রাবণ তাকিয়ে আছে তার ব্যক্তিগত ফুলের দিকে। অনেকটা সময় দুজনের নীরবতার মাঝে কেটে গেল। আজ এই নীরবতার মাঝেও যেন একটা শান্তি আছে। আগে যেমন শ্রাবণ কবিতাকে দেখলে ওর সাথে কথা বলার জন্য উতলা হয়ে উঠত, এখন আর তেমনটা হচ্ছে না। আগে মনে হতো এই তো একটু সময় কবিতার কাছাকাছি থাকা যাবে, তারপরেই তো কবিতা আবার তার থেকে দূরে সরে যাবে। কিন্তু আজ শ্রাবণ নিশ্চিত যে ওর কবিতা ওর থেকে কোথাও যাবে না। সারা জীবন ওর কথা শোনার জন্য কবিতা ওর কাছেই থাকবে। যখন ইচ্ছে করবে মন খুলে কবিতার সাথে কথা বলতে পারবে। আমার একটা আবদার রাখবেন কবিতা? কবিতা ফুলের গাছগুলোর উপর থেকে দৃষ্টি উঠিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলল। বলুন। আপনাকে একবার জড়িয়ে ধরতে দেবেন? শ্রাবণের এমন আবদার শুনে কবিতা ভ্রুকুচকে বলল। হঠাৎ এখন আবদার কেন? সত্যি বলতে আমি নিজেও জানি না, কিন্তু খুব ইচ্ছে করছে আপনাকে জড়িয়ে ধরতে। জানেন কবিতা, এই এই যে এখন আপনি আমার চোখের সামনে আছেন, আমি জানি আল্লাহ ছাড়া কেউ আপনাকে আমার থেকে দূরে রাখতে পারবে না। কারো সে অধিকার নেই। এতে যে আমার কি আনন্দ হচ্ছে আমি সেটা আপনাকে বোঝাতে পারবো না। আপনার কথা মনে পড়লেই না খুব ভালোবাসতে ইচ্ছে করে আপনাকে। আপনাকে না আমার খুব বোঝাতে ইচ্ছে করে আমার ভালোবাসাটা। আমার মনে হয় আপনি হয়তো বুঝতে পারেন না আমার ভালোবাসার গভীরতা। আমার খুব করে আপনাকে বোঝাতে ইচ্ছে করে আমার ভালোবাসার গভীরতা। আমি আপনাকে জানাতে চাই কবিতা, যে আমার চেয়ে বেশি আপনাকে কেউ ভালোবাসতে পারবে না। আপনি আমার কাছে ঠিক কতটা মূল্যবান আমি আপনাকে সেটা জানাতে চাই, কিন্তু কেন যেন কিছুই করতে পারি না। আপনি সামনে আসলে সবটা গুলিয়ে যায়। আমার শুধু আপনাকে দেখতেই মন চায়, আপনার কথা শুনতে মন চায়, আপনার সাথে কথা বলতে মন চায়, আপনাকে ছুঁয়ে দেখতে মন চায়, আপনাকে জড়িয়ে ধরতে মন চায়, কিন্তু কিছুই করতে পারি না। এতদিন আমার এসবের অধিকার ছিল না, কিন্তু আজ তো আছে। আজ থেকে তো আমাদের সম্পর্কটা হালাল, বলুন। সেজন্যই হঠাৎ করে খুব ইচ্ছে করছে আপনাকে জড়িয়ে ধরতে। শ্রাবণ নিজের বলা শেষ কথা আগে কবিতার নিচ থেকে ওকে জড়িয়ে ধরল। কবিতার হঠাৎ এমন কাজে শ্রাবণ চরম অবাক হলো। কবিতা যেন নিজ থেকে শ্রাবণকে জড়িয়ে ধরতে পারে, এ ব্যাপারটা শ্রাবণের কাছে স্বপ্নের মতো। কে বলেছে আপনি আপনার ভালোবাসার গভীরতা বোঝাতে পারেন না? আমি বুঝি শ্রাবণ, আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন এটা আমি বুঝি। এই যে আপনি আমাকে পাওয়ার জন্য এত কিছু করেন, এটা আমি বুঝে গেছি আপনি আমাকে কতটা চান। এই যে আপনি আমার দিকে এমন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন, এতেই আমি বুঝি। বাকি সবার কাছে আমি যা মনে হয় না কেন, আপনার কাছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। এই যে আপনি দিনে 1000 বার করে কবিতা কবিতা বলেন, এতে আমি বুঝতে পারি আপনি ঠিক কতটা আমার সঙ্গ চান। আর এই যে আমাকে স্ত্রী হিসেবে পাওয়ার পর আপনার চোখে মুখে একটা তৃপ্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, এতেই আমি বুঝতে পারি আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন। আমি আপনাকে ভালোবাসি শ্রাবণ, খুব ভালোবাসি। বলেছিলাম না আমার স্বামীকে আমি এই কথাটা বলবো, বলে দিলাম। আমার জীবনের প্রাপ্তি, সুখ, ভালো লাগা কিংবা ভালোবাসা প্রতিটা বিষয়েই আমি শুধু আপনাকেই চাই শ্রাবণ। আপনার ভালোবাসা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি জানি আমি হয়তো আপনি আমাকে যতটুকু ভালোবাসেন ততটুকু ভালোবাসতে পারবো না। পৃথিবীতে কারোর সাধ্যই নেই আপনার মতো করে ভালোবাসার, আপনার সমান ভালোবাসার। আপনি আমার প্রথম ও শেষ ভালোবাসা শ্রাবণ। এই জীবনে যদি কখনো কাউকে ভালোবেসে থাকি, যদি কখনো কাউকে নিজের সবটা দিয়ে চেয়ে থাকি, তাহলে সে মানুষটা হলেন আপনি। অবশেষে শ্রাবণ কবিতার মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে পেল। কি সুন্দর এক এক করে শ্রাবণের সব ইচ্ছে পূরণ হয়ে গেল। তার ভালোবাসার মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে গেল। এটাই হয়তো তার সব থেকে বড় প্রাপ্তি। শ্রাবণও দুহাতে কবিতাকে জড়িয়ে ধরল। তার ভালোবাসার মানুষটাকে যে তার ভালোবাসার গভীরতা বোঝাতে পেরেছে, এতেই তার শান্তি। শ্রাবণ কবিতাকে নিজের থেকে ছাড়িয়ে দুহাতের আঁচলায় কবিতার মুখ নিয়ে বলল। ভালোবাসি কবিতা, আপনাকে সৃষ্টিকর্তার দরবারে চেয়েছিলাম, আল্লাহ আমায় নিরাশ করেননি। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার উনি আমায় দিয়েছেন। আমি আপনাকে সারা জীবন আমার পাশে চাই কবিতা। কথা দিলাম আমিও আমার শেষ নিঃশ্বাস অবধি আপনার হাত ছাড়ব না। আমার হাসি কান্না সুখ দুঃখ প্রতিটা বিষয়ে আমি আপনাকে চাই। বৃষ্টির দিনে আপনার সাথে ভিজতে চাই, পরন্ত বিকেলে হাতে হাত রেখে হাঁটতে চাই, শীতের দিনে আমার চাদরের মাঝে আপনাকে জড়িয়ে নিতে চাই। আমার ভালো লাগায় আপনাকে চাই, আমার খারাপ লাগাতেও আপনাকে চাই। আমার জীবনের ছোট বড় প্রতিটা বিষয়ে, আচ্ছা
আমার জীবনের ছোট বড় প্রতিটা বিষয়ে আমি আপনাকে চাই। এমনকি রোজ সকাল কিংবা বিকেলের এক কাপ চায়ে আমি আপনাকেই চাই কবিতা। মা, ভাইয়ারা এখন ঘুম থেকে ওঠেনি? কণা খাতুন রান্না করতে করতে ব্যস্ত কণ্ঠে কেয়ার উদ্দেশ্যে বলল। উঠলে তো দেখতেই পেতি। কি বলছো? এতক্ষণও ওঠেনি? দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে ডেকে তুলছি। কথাটা বলেই কেয়া যেতে নিলে কণা খাতুন ওকে বাধা দিয়ে বলল। একদম ওদেরকে বিরক্ত করতে যাবি না কেয়া। কাল কত ধকল গেছে, ছেলে মেয়েগুলোর উপর দিয়ে ঘুমাতে দে ওদেরকে। এখন শান্তিমতো সময় হলে ঠিকই উঠে পড়বে। কেয়ার ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। সে তো ওদেরকে একটু জ্বালাতে চাইছিল, কিন্তু তার মায়ের জন্য সব পরিকল্পনা ভেস্তে গেল। সোমা সারোয়ার রান্নাঘরে এসে দেখলেন কেয়া মুখ ভার করে দাঁড়িয়ে আছে। তিনি কেয়ার দিকে এগিয়ে গিয়ে আদুরি কণ্ঠে বলেন। কি হয়েছে মা, সকাল সকাল মুখটা এমন করে দাঁড়িয়েছিস কেন? আপা বকেছে? সোমা সারোয়ারের কথা শুনে কণা খাতুন বলেন। আসলে ওর শয়তানি বুদ্ধিটা আমার জন্য ভেস্তে গেলে তো তাই মুখটা অমন করে দাঁড়িয়ে আছে। মায়ের কথা শুনে কেয়া ভেঙচি কাটলো। হঠাৎই কেয়ার মাথায় এলো কাল তো একটা না দুটো বিয়ে হয়েছে। কেয়া উচ্ছ্বাসিত কণ্ঠে সোমা সারোয়ারের উদ্দেশ্যে বলে। মামি, শ্রাবণ আর কবিতা ঘুম থেকে উঠছে? না, এখনো ওঠেনি। আচ্ছা ঠিক আছে, আমি বরং ওদেরকে গিয়ে ডেকে তুলি, কেমন? কথাটা বলে কেয়া আর সেখানে এক সেকেন্ডও দাঁড়ালো না। কণা খাতুন কিছু বলতে নিবে তার আগেই সেখান থেকে দৌড়ে চলে গেল কেয়া। 2 থেকে 3 মিনিট হলো কেয়া শ্রাবণের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইচ্ছে তো করছে জোরে জোরে চিল্লিয়ে শ্রাবণকে ঘুম থেকে তুলতে, কিন্তু কবিতা থাকায় সেটা করতে ইচ্ছে করছে না। মেয়েটা এমনিতেই যে ভয় পায়, শেষে দেখা গেল বিয়ের পরের দিনই হার্ট অ্যাটাক করলো। কেয়া বেশ অনেকক্ষণ থেকে ভাবছে দরজায় জোরে ধাক্কা দিবে কি দিবে না। অনেকটা সময় ভাবার পর ঠিক করলো এবার ঘুম থেকে ডেকে তুলবে। কিন্তু কেয়া দরজা ধাক্কা দেওয়ার আগেই দরজাটা ভেতর থেকে খুলে গেল। দরজা খুলেই সামনে কেয়া দাঁড়িয়ে থাকতে দেখে কবিতা মৃদু চমকে উঠল। অবাক কণ্ঠে কেয়ার উদ্দেশ্যে বলল। তুমি এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন আপু? কিছু বলবে? কোনো দরকার ছিল? কেয়া দুঃখী গলায় বলল। এটাও হলো না, দিনটাই খারাপ আমার। কি হলো না? কিসের কথা বলছো? কিছু না, বাদ দাও। শ্রাবণ উঠেছে? হ্যাঁ, উনি তো ফ্রেশ হতে গেছেন ওয়াশরুমে, এক্ষুনি চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। কথাটা বলে কেয়া চলে যেতে নিলে কবিতা ওকে থামিয়ে জিজ্ঞেস করে। মামি কোন রুমে আছে কে আপু, তুমি কি জানো? হ্যাঁ, জানবো না কেন, ওই গেস্ট রুমে আছে। কে আঙ্গুলের ইশারায় সামনের একটা রুম দেখালো। রুমটা দেখতে পেয়ে কবিতা মৃদু হেসে বলল। ধন্যবাদ, আমি বরং একটু গিয়ে দেখা করে আসি মামিদের সাথে। এই কেয়া, আমার বউ কই রে?